যে পুলিশ অফিসারের গল্পটা বলছিলাম আজকে তার শেষ অংশটা বলবো। তো পুলিশ অফিসার হঠাৎ করে বাচ্চা মেয়েটাকে গুলি করে দেওয়ার পর তার নেশার ঘোর অনেকটাই কেটে যায়। কি করবে ভেবে পায় না, ঘামতে শুরু করে। তারপর ভাবে এটা আমার সার্ভিস রিভলভার দিয়ে করাটা খুব ভুল হয়ে গেল। ভাবতে ভাবতে তিনি মেয়েকে আর মাকে তাদের গাড়িতে আস্তে করে তুলে দেন। পাশে একটা নিচ দিয়ে খরস্রোতা নদী বয়ে যাচ্ছিল। নিজের জিপে করে গাড়িসহ মা মেয়েকে ঠেলে ফেলে দেন। সেখানে বাচ্চা মেয়েটার হাতের কাছে একটা ফোন পড়েছিল, সেটাকেও সলিল সমাধি করে দেন। ইতিমধ্যে খুব জোর বৃষ্টিও শুরু হয়ে যায়। তো যাই হোক, যে মেয়েটি মারা গেল সেই মেয়েটির বাবা কিছু একটা অনুমান করে কিছু একটা দুর্ঘটনা হয়তো ঘটেছে। খুব জোর আওয়াজ পেয়েছিলেন, ফোনে কথা বলছিলেন লাস্ট মোমেন্টে মেয়ের সাথে। মেয়ে বলে, বাবা আমি চলে এসেছি এই পজিশানে, এখানে আছি। সেই জায়গা থেকে তার বাড়িটা মিনিট 10-এর পথ। তো তিনি এখানে তার দাদার সাথে এসে খুব খোঁজাখুঁজি করেন, সেরকম কিছু পান না। তারপর বৃষ্টি বেশ জোরে হচ্ছিল রাত্রিবেলা। অন্ধকারে খোঁজাখুঁজি করার পর দাদা বলে, এই রাত্রে হয়তো কিছু পাবো না, চল সকালে এসে খোঁজাখুঁজি করা যাবে, তার থেকে চল থানায় গিয়ে একটা কমপ্লেন করে আসি আমরা। তো এই বলতে বলতে বেরিয়ে যাচ্ছিল, সেই সময় তারা গাছটিকে খুঁজে পায়। গাছে দেখে একটা গভীর ক্ষত। তো আশপাশটা খুঁজে অনেকটাই কাদা কাদা হয়ে যাওয়ার ফলে সেভাবে কিছু বুঝতে পারে না, মনে হয় কিছু গাড়ির চাকার দাগ, কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না। দুজনে হতাশ হয়ে পুলিশ স্টেশনে যায়। তো থানায় গিয়ে কমপ্লেন লেখার জন্য যায়। থানায় বড়বাবু যিনি ছিলেন বসেছিলেন। গিয়ে দেখেন যার কাছে যাচ্ছেন তিনিই ছিলেন ঘটনার মেন ভিলেন। ওনার কাছেই কমপ্লেন লেখাতে গেছেন। গিয়ে বলেন, স্যার এরকম ব্যাপার, আমার বাড়ির কাছাকাছি আসার সময় আমার মেয়ে ফোন করলো। সে সময় খুব জোর একটা আওয়াজ হলো, সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে বা কী হয়েছে বুঝতে পারছি না। আমরা গেলাম ওখানে, কিছু দেখতে পেলাম না। এই ঘটনাগুলো বলার সময় পুলিশ অফিসারের একটু অদ্ভুত চেঞ্জ দেখলেন এক্সপ্রেশনের। তো পুলিশ অফিসার কিছুক্ষণ শুনলেন ঘটনা। ঘটনা শোনার পর একটু বললেন যে, দেখুন আমি তো এখন রাত্রিবেলা একটা কাজ আছে, পেট্রোলিংয়ে বেরোবো, তো এখন হবে না। আর অন্তত 24 থেকে 48 ঘন্টা যেতে দেন, এত তাড়াতাড়ি কমপ্লেন হবে না। কখন হয়েছে ঘটনা? এই ঘটনা খুব বেশিক্ষণ হয়নি, ঘন্টাখানেক হবে। কী হয়েছে সেটা জানি না স্যার, আপনি একটু তদন্ত করুন। পুলিশ অফিসার বললেন, ঠিক আছে আমি দেখছি, কমপ্লেনটা আজকে হচ্ছে না, তুমি কালকে এসো, কালকে এসো, কালকে দেখছি। তো কমপ্লেন নিতে না চাওয়ায় ওরা দুজনে হতাশ হয়ে চলে এলো। দাদাও বোঝালেন, চল ভাই কালকেই আসবি, এখন কিছু করার নেই, রাত্রেবেলায় বৃষ্টিতে, অতিরিক্ত বৃষ্টিতে খোঁজাও সম্ভব না। দুজনেই খুঁজে আরেকবার খোঁজার চেষ্টা করলেন ঘটনাস্থলে। বৃষ্টির কারণে বাড়ি ফিরে চলে এলেন। সারা রাত্রি ধরে ফোন করলেন, ফোন নট রিচেবল, কিছুতেই ফোনে পাওয়া গেল না। রাত্রিবেলা দুই ভাই না ঘুমিয়ে কাটিয়ে দিলেন। কি করা যায় কি করা যায় এসব ভেবে দুশ্চিন্তা। চারিদিকে আত্মীয় স্বজন সবাইকে জানালেন কোথাও কারো বাড়ি যদি গিয়ে থাকে, কিন্তু কারো বাড়িই যায়নি, কোথাও কোনো খবর পেলেন না। পরের দিন সকালে আবার কমপ্লেন করার জন্য এলেন। তো দেখেন অফিসার নেই। তো অফিসার যিনি ছিলেন কনস্টেবল, তাকে বললেন, স্যার একটা মিসিং রিপোর্ট বা কমপ্লেন কিছু লেখেন। তো সে বললো, এখন তো হবে না, আমাদের অফিসার নেই, তুমি পরে এসো। তো সেই দিনও হতাশ হয়ে ঘুরে এলেন। এইভাবে প্রায় সপ্তাহখানেক চলে গেল। বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল হচ্ছে, এরা ইচ্ছা করে আমার কমপ্লেন নিতে চাইছে না। এর মধ্যে সপ্তাহখানেক টাইম পেরিয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। দুই ভাই কী করবে ভেবে পাচ্ছে না। দিয়ে বললো, বড় ভাই বলল, চল এখানে তো হচ্ছে না, অন্য একটা থানায় গিয়ে, পাশের থানায় গিয়ে আমরা কমপ্লেনটা করে আসি। এখান থেকে মনে হচ্ছে না এরা কোনো সাহায্য করবে, কিছু গণ্ডগোলের ব্যাপার লাগছে, চল। এরা কমপ্লেন কেন নিতে চাইছে না? যাই হোক, দুই ভাই মিলে চলে গেলেন পাশের থানায়। সেখানে গিয়ে কমপ্লেন করলেন। তো তাদের দুর্ভাগ্য, ঘুরিয়ে কমপ্লেনটা এই থানায় পাঠিয়ে দেওয়া হলো, কারণ ওই থানার আন্ডারেই পড়ছে ওই এরিয়াটা। তো সেই অফিসারের কাছে কেসটা পৌঁছালো, যে অফিসার
এই কেসের সঙ্গে যুক্ত। অফিসার তদন্ত করার ভান করেন, প্রত্যেক দিন আসেন, খোঁজ নেন, কিছু খবর হয়েছে, কিছু খবর হয়েছে, দেখছি খবর চলছে, কিছু ক্লু পেলে বলছি, যোগাযোগ করছি। ছবি টবি নিয়ে রেখেছেন, মেয়ের ছবি, মায়ের ছবি, ড্রাইভারের ছবি, গাড়ি নাম্বার সহ সমস্ত কিছু, কোনো কিছুই পুলিশ নাকি খুঁজে পাচ্ছেন না। এইভাবে যেতে যেতে বেশ কিছুদিন চলে গেল, প্রায় মাস 2-3। এইভাবে চলতে পারে না, কি করা যায়, কি করা যায়। আর যত দিন যাচ্ছে তত পুলিশ অফিসারের প্রতি সন্দেহ আরও বেশি জোরদার হচ্ছে। কিছু গণ্ডগোল আছে, দাদাকে বলেন যে দাদা কিছু একটা মনে হচ্ছে গণ্ডগোল আছে, এই অফিসার কিছু একটা জানে যেটা আমাদেরকে বলতে চাইছে না, নাহলে বারে বারে কমপ্লেন নিতে চাইছে না। মাস 2 হয়ে গেল, আমরা কি করব এখন? তখন বলল ঠিক আছে, দেখ তুই এক কাজ কর, তুই ওকে অবজার্ভ কর, ওর পুরো গতিবিধি লক্ষ্য কর, দেখ কিছু যদি পাস। তো এইভাবে শুরু করলেন ওকে অবজার্ভ করা। যেখানেই যাই তার আশেপাশে মোটামুটি লোক লাগিয়ে নিজে সব রকমভাবে অবজার্ভ করার পর বুঝতে পারেন পুলিশ অফিসার খুব একটা ভালো লোক নয়। ঘুষখোর তো বটেই, বিভিন্ন রকম অন্যায় কাজের সাথে তিনি যুক্ত আছেন। তার সন্দেহ আরও গভীর হয়ে গেল, হয়তো এই কিছু জানেই। কোনো তদন্ত করছে না, কিছুই করছে না, কোনো রেজাল্ট নেই। প্রায় 1-1.5 মাস 2 মাস পার হয়ে গেছে। এবার দিন গড়াতে গড়াতে অন্য একটা জায়গা থেকে আসছিলেন একদিন। সে সময় একটা ঘটনা হলো, মেয়েটির বাবা, যে মেয়েটি মিসিং, রাত্রিবেলায় আসছিলেন একাই। তো প্রাচীরের ও প্রান্তে দেখে একটা মেয়েকে 4-5 জন মিলে নিয়ে জোর জবরদস্তি রেপ করার চেষ্টা করছে। কি করবে ভেবে পায় না, একা সাহায্য করা মুশকিল। সে একটা বুদ্ধি খাটিয়ে 4-5 জনের নাম চেঁচিয়ে ডাকলো, এই অমর, রতন, মলয়, তাড়াতাড়ি ছুটে আয়, এখানে একজন মেয়েকে সর্বনাশ করার চেষ্টা হচ্ছে, তাড়াতাড়ি আয়, এদিকে আয়। তো ওরা হঠাৎ করে প্রাচীরের উপর দিকে তাকিয়ে দেখে একজন দেখছে। তো সবাই ছুটে পালিয়ে যায় দলবল মিলে। মেয়েটিও তাকায় ওর দিকে, দিয়ে আসে, মেয়েটিকে জিজ্ঞেস করে কী ব্যাপার, তোমাকে যে এইভাবে 4-5 জন মিলে করছে, তুমি এখানে কোনো চিৎকার চেঁচামেচি করছো না কেন, জীবনের ভয়ে তোমাকে মেরে দেবে বলে? তো মেয়েটি কিছুই বলছে না, চুপচাপ আছে। আবার জিজ্ঞেস করলেন, তুমি তো সাহায্য চাইতে পারতে বা চিৎকার করতে পারতে, ফাঁকা জায়গা হয়তো লোক ছিল না, কিন্তু তুমি তো অসহায়ভাবে মনে হচ্ছে আত্মসমর্পণ করছো। তখন মেয়েটি বলে, কি বলবো, এই সমাজ আমাকে পতিতা বানিয়ে দিয়েছে। এত রাত্রে আমি এখানে কি করব? একটা মেয়ে, এর আগে আমাকে একবার ব্রুটালি রেপ করা হয়, 4-5 জন, একটা গ্যাং রেপ। তারপর সেই আসামিরা এখনও ঘুরে বেড়াচ্ছে, কোনো তদন্ত এগোচ্ছে না, কিছুই হচ্ছে না। আমার বাড়ির লোকও আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারপর শরীর আমার খারাপ হতে শুরু করে, আমি ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে জানতে পারি যে আমার শরীরে HIV ভাইরাস ধরা পড়েছে, আর হয়তো খুব বেশি দিন বাঁচব না। তো যারা আমার সর্বনাশ করার আবার চেষ্টা করছিল, আমি ইচ্ছা করেই তাদেরকে কিছু করিনি। তারাও বুঝুক। আচ্ছা, আমি যে তোমাকে হেল্প করলাম, তো কিছু তো বললে না। হ্যাঁ, ঠিকই আছে, ধন্যবাদ। আচ্ছা, তার বিনিময়ে তুমি কি আমার একটা সাহায্য করতে পারবে? হ্যাঁ, বলুন কী করতে হবে। এই যে সামনে একটা থানা আছে, থানায় একটু যেতে হবে। এই যে তোমাকে সবাই মিলে রেপ করার চেষ্টা করছিল, এই জিনিসটাই আমরা কমপ্লেন জানাবো। আমার সঙ্গে যাবে? আচ্ছা চলুন, আপনি আমার উপকার করলেন, তখন কিছু ভালো মানুষ এখনও আছে সমাজে, সবাই তো খারাপ না। চলুন, অবশ্যই যাব, কিন্তু আমি ভেতরে ঢুকবো না, ঠিক আছে? আমি বাইরে থেকে ওয়াচ করব, ও কমপ্লেন নিচ্ছে কিনা দেখব, ঠিক আছে? আর পুলিশ অফিসার সম্বন্ধে কিছু তথ্য, নিজের তথ্য পুরোটা শেয়ার করলেন যে এইরকম ব্যাপার, কিছু একটা গণ্ডগোল লাগছে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ড্রাইভার, আমার গাড়ি সমেত পুরোটাই হঠাৎ করে গায়েব হয়ে গেছে। মাস 3-4 হয়ে গেছে, কোনো রকম কোনো
বা ক্লু কিছুই পাচ্ছি না। বা কী হলো, বেঁচে আছে না মারা গেছে, কোনো রকম খবর পাচ্ছি না। এরা কী তদন্ত করছে সেটাও বুঝতে পারছি না। তো তুমি কমপ্লেন করো, দেখি কী বলে ও। এই বলে মেয়েটাকে ভেতরে পাঠালো। মেয়েটা ভেতরে যাওয়ার পর পুলিশ অফিসার এর মধ্যে একটা অদ্ভুত আবার বাসনা জেগে উঠলো। তো পুলিশ অফিসার ওকে বলল, ঠিক আছে, কমপ্লেন নিল। কমপ্লেন নেওয়ার পর ওকে বললো, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। যাই হোক, বেরিয়ে গেল পুলিশ অফিসার ওকে নিয়ে। তারপর এও বাড়ি চলে এলো, মেয়েটার সাথে ও আর দেখা করতে পারলো না। এভাবে দিন যায়, কোনো কিছুর রেজাল্ট না হওয়ার ফলে পুলিশ অফিসারের প্রতি এত রাগ হয়, সন্দেহ পুরোপুরি 100%-এর দিকে এগোয়। ওকে যত দেখে, যত অবজার্ভ করে, যত ওর কুকীর্তি দেখে, ও ভাবে কিছু একটা কুকীর্তি এই করেছে যেটার উত্তর আমি জানি না। উত্তরটা আমাকে জানতে হবে, কিন্তু কীভাবে জানবো? এইভাবে ও আস্তে আস্তে ওর বাড়িতে যাতায়াত শুরু করে। বাড়িতে যাতায়াত শুরু করার পর আস্তে আস্তে দেখে ওনার স্ত্রী পুলিশ অফিসারের মেয়ে নিয়ে খুবই একা। একটা স্বামীর যেটা শুধু আর্থিকভাবে তো সব সচ্ছল হলে হয় না, স্বামীর একটা সময় দেওয়ার ব্যাপার থাকে। প্রত্যেকটা সংসারে একটা স্বামীর সময় দেওয়ার ব্যাপার থাকে। তো তার স্বামী খুবই অল্প সময় দেয়, যেটুকু সময় দেয় খুব রুডলি রাফলি ব্যবহার করে। তার ফলে মানসিকভাবে খুব দুঃখী ছিলেন তিনি। তো সেই সুযোগটা নিয়ে আস্তে আস্তে মিশতে মিশতে তার সাথে একটা পরকীয়া প্রেমের সৃষ্টি হয়। মাঝে মাঝেই যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে মেয়েটাকে কিডন্যাপ করায়। মেয়েটা কিডন্যাপ হয়, আর যে একটা খেলার পুতুল রেখে এসেছিলো সেই পুতুলটা তারই ছিল। তো ঘটনা রানিংয়ে চলে আসে যেখানে ছিল। তো পুলিশ অফিসার বাড়িতে গেছেন, পুতুলটা দেখে জিজ্ঞেস করলেন, এই পুতুলটা তো আমি দিইনি, এটা কার দেওয়া? তো এই পুতুলটা ওর দেওয়া ছিল। বউ সেভাবে স্বীকার করতে পারলো না, ওর মেয়েকে দিয়েছিল। তো হঠাৎ করে সেইখানে ফোন বাজে একটা। তো ফোনটা খুঁজে পাওয়া যায় না। তো পুতুলটার ভেতর থেকে আওয়াজ আসছে মনে হয়। তো পুতুলটা একটু ছিঁড়ে খুঁড়ে দেখা হয়। তো দেখা হয় পুতুলের ভেতরে একটা ফোন আছে। তো সেই ফোনটা রিসিভ করেন। রিসিভ করার পর ও প্রান্ত থেকে একটা আওয়াজ আসে, তোর মেয়েকে আমি কিডন্যাপ করেছি, তুই এখানে চলে আয়, উত্তর দিকে একটা জঙ্গল আছে, ওখানে একটা পুরনো মা কালীর মন্দির আছে, সেখানে চলে আয়, একা আসবি, ফোর্স নিয়ে আসবি না, নাহলে মেয়েকে জ্যান্ত পাবি না। এদিকে পুলিশ অফিসার খুব ভয়ে ভয়ে বললেন, আমি বিশ্বাস করতে পারছি না, সত্যিই আছে, মেয়ের গলা শোনাও। মেয়ের আওয়াজ শোনানো হলো ওকে। খুব কাতরভাবে অনুরোধ করলেন, কিছু করিয়েন না, কিছু করিয়েন না প্লিজ, আমি আসছি, আমি একাই আসবো। এই বলে পুলিশ অফিসার স্ত্রীর দিকে তাকালেন, বললেন, সন্ধান পেয়ে গেছি, দেখছি, তুমি চিন্তা করো না, আমি আসছি। এই বলে বেরিয়ে গেলেন। তিনি ফোর্স নিয়ে ডিপার্টমেন্ট থেকে আরও যেরকম তাদের প্ল্যান ছিল 3 দিক থেকে ঘিরে ফেলা, 3 দিক থেকে ঘিরে ফেলে তারা দেখতে পেলেন রাত্রিবেলায় তখন একটা বিরাট কিছু তন্ত্র সাধনার আয়োজন চলছে। ওখানে একজন তান্ত্রিক গোছের একজন লোক আছেন, বড় বড় চুল দাড়ি। তিনি বসে আছেন, তার সামনে একটা বাচ্চা মেয়ে বসে আছে। তো তারা দূর থেকে অবজার্ভ করছিলেন। পুলিশ অফিসার বললেন ডিপার্টমেন্টের বাকি লোকদেরকে যে এটা আমারই মেয়ে, তাহলে বাকি মেয়েগুলো নিশ্চয় পাওয়া যাবে। তো তারা প্ল্যান মাফিক যেভাবে কাজ করার কথা ছিল সেইভাবে আস্তে আস্তে মেন ওদের অফিসার ইশারার মাধ্যমে পুরো জায়গাটা ঘেরার কথা বললেন। আস্তে আস্তে পুরো জায়গা ঘিরে ফেলা হলো। তারপর একটা সাডেন অ্যাটাক, আচমকা অ্যাটাক করা হলো, ধরে ফেলা হলো, তান্ত্রিককে ধরে ফেলা হলো, এবং তার সাথে সাথে ওই লোকটাকেও। কিন্তু লোকটা মেয়েটার বাবা ওখানে ছিল, কিডন্যাপ করেছিল পুলিশ অফিসারের মেয়েকে, মেয়েটার বাবাকে ধরে ফেলা হলো। তো মেয়েটার বাবা নিমেষের মধ্যে পুলিশ অফিসারের মেয়েকে একটা পকেট থেকে ছুরি বার করে গলার কাছে ধরে ফেলেন। সবাইকে হুমকি দেন, কিছু করলেই কিন্তু মেরে দেবো, আমার কিছু প্রশ্ন আছে, আমি কিছু জানতে চাই।
এর উত্তর একমাত্র আপনাদের ডিপার্টমেন্টের এই পুলিশ অফিসার দিতে পারবেন। যদি সত্যি দেন তো ঠিক আছে, আর যদি মিথ্যা হয় বা যদি না জানান আমি কিন্তু এখনই মেরে দেবো। তখন পুলিশ অফিসার বলে, তুমি কি জানতে চাইছো বলো, তুমি এরকম করো না, তুমি এটা খুব অন্যায় করছো, ও কি দোষ করলো, ও কিছু করেনি, ওকে ছেড়ে দাও। সেদিন রাত্রে কী হয়েছিল বলুন, সেদিন রাত্রের ঘটনা কিছু জানেন, আমার বউ বাচ্চা কি হয়েছে? তো পুলিশ অফিসার বলেন, আমি কিছুই জানি না সত্যি, আমি সেদিন ডিউটিতে ছিলাম, তুমি তো অফিসে এসে দেখেছিলা আমি ওখানে ডিউটি করছি, আমার দেখবে ডিউটি টাইম দেখবে কোন টাইম থেকে কোন টাইম অবধি ডিউটি করছি আমি। তো ইতিমধ্যে একজনের ইশারায় একটা পুলিশ তাকে তাক করে গুলি করে তার হাতে, তার হাত থেকে যে ছুরিটা ছিল সেটা ফসকে যায়, যন্ত্রণায় তিনি মেয়েটিকে ছেড়ে মাটিতে পড়ে কাতরাতে লাগেন। মেয়েটাকে উদ্ধার করা হয়, লোকটাকে ধরে নিয়ে যাওয়া হয়, লোকটাকে জেলে ভরে দেওয়া হয়। পুলিশ অফিসার তার কাছে যায়, এবার পারলি না তো, পারবি না, হাজার চেষ্টা করলেও পারবি না। তাহলে শোন সেদিন কী হয়েছিল। সেদিন অ্যাক্সিডেন্টই হয়েছিল তোর বউয়ের, তোর ড্রাইভার সাথে সাথে মারা গেছিল, তোর বউ কিন্তু মারা যায়নি। তোর বউকে আমি সেই সময় ভোগ করে আমার লালসা মেটাচ্ছিলাম। আচমকা কী করবো বল, তোর মেয়েটা সামনে চলে আসে, আমিও তাল বেতাল না পেয়ে গুলি করে ফেলি। তোর মেয়েটাকে কিন্তু বিশ্বাস করে আমি মারতে চাইনি, আমারও তো মেয়ে আছে। এই শুনে লোকটা কাঁদতে লাগলেন, অন্তত সত্যটা তো জানতে পারলেন। কান্নাকাটির পর আচমকা একটা পাশবিক হাসি হেসে উঠলেন। আপনাদের সিস্টেম আমার ক্রিমিনাল বানিয়ে দিল। আপনি জিজ্ঞেস করছিলেন না যে মেয়েটাকে ছেড়ে দে, মেয়েটা কী দোষ করলো, এই প্রশ্নটা আমার করা উচিত। আমার স্ত্রী, আমার মেয়ে, ওরা কী দোষ করেছিল? আমার মেয়েটা কী দোষ করেছিল? আমার মেয়েটা তো আপনার মেয়ের বয়সই ছিল, আমি তো কিডন্যাপার ছিলাম না। আপনি আমাকে ক্রিমিনাল বানিয়ে দিলেন। তো ভাবেন না যে আপনি ছাড় পেয়ে গেলেন। একটা কথা কি জানেন তো, পাপ কারো বাপকেও ছাড়ে না, আর যার কেউ নাই তার ভগবান আছে। আপনার অতিরিক্ত লালসা, অতিরিক্ত কামনায় আপনার শেষের কারণ। সেদিন যে মেয়েটাকে পাঠিয়েছিলাম না কমপ্লেন, ওটা আমি পাঠিয়েছিলাম কমপ্লেন লিখতে, তাকে দেখেও আপনার মনে কামনা জেগে ওঠে। আপনি একটা বিবাহিত, এত বড় একটা মেয়ে আছে আপনার, আপনার লজ্জা করে না? তার সাথে কি করলেন? তো সেটা আমি তোকে কেন বলতে যাব? সেটা বলেন বা না বলেন, যাই করেছেন আমি তো জানি। জানেন তো মেয়েটা HIV পজিটিভ ছিল। আপনিও বাঁচবেন না বেশি দিন। আপনাকে আমি শাস্তি দিতে পারলাম না হয়তো, ভগবান আপনার বিচার করে দিয়েছে। তো এটাই হচ্ছে মোটামুটি ঘটনা। ভালো লাগলে কমেন্ট করবেন, জানাবেন, লাইক করবেন। আরও কিছু আমার গল্প আছে, সেগুলো বলার চেষ্টা করব। ধন্যবাদ।